আমায় ছাড়ুন, আমি চলে যেতে চাই। এ কি রাজকন্যা, তুমি এখানে? হাত জোর করছি মহারাজ, এমন করবেন না। বাবা কেন এমন করলো মা? বাবা কি আমায় একটুও ভালোবাসে না? কি মন্ত্রী, রাজ্যের কি খবরাখবর পেলে? এবছর প্রজাদের খাজনা কি পরিশোধ করেছে? জাহাপানা, এবছর এখনো অনেক প্রজা খাজনা পরিশোধ করেনি। সে কি, খাজনা বাকি রয়েছে? তুমি এখনো জানাওনি কেন? কালকেই রাজ্যে ঢোল দিয়ে দাও। আগামী 3 দিনের মধ্যে খাজনা পরিশোধ না করলে চাপকে পিঠের ছাল তুলে নেব। কিন্তু মহারাজ, কোনো কিন্তু আমি শুনতে চাই না। আগামী 3 দিন পর আমি শুনতে চাই যে রাজ্যের সবাই তাদের খাজনা পরিশোধ করেছে। যথাজ্ঞা জাহাপানা। শুনছি রাজকোষাগার প্রায় খালি হতে বসেছে, তাই সামনের বছর থেকে খাজনা দ্বিগুণ করে দাও। খাজনা দ্বিগুণ করলে তো প্রজারা বড় সমস্যায় পড়বে। যাদের সমস্যা হবে তারা যেন স্বেচ্ছায় এ রাজ্য ছেড়ে চলে যায়, এই আমার আদেশ। কি ভাই, কিছু কি শুনেছ? হ্যাঁ ভাই, তা তো শুনছি। মাত্র 3 দিনে কিভাবে খাজনা পরিশোধ করব তা নিয়ে চিন্তায় পড়েছি। সময় মতো খাজনা না দিলে নাকি 100 চাবুকের ঘা খেতে হবে। এবছর ঝড় বন্যায় ফসলও তেমন হয়নি। যা একটু ফসল পেলাম তা দিয়ে নিজের খাবারই জোটানো কঠিন হয়েছে। কি করে যে কি করব ভাই। শুনছি সামনের বছর নাকি দ্বিগুণ খাজনা দিতে হবে, না হলে রাজ্য ছাড়তে হবে। এমন রাজা কখনো দেখিনি ভাই। রাজ্যে এত সমস্যা তবুও রাজার হুঁশ নেই। তিনি শুধু মৌজ মস্তি করেন আর নর্তকী নাচান। কি আর বলি, এই অত্যাচারী রাজার ভয়ে রাজ্যের সবাই তটস্থ। কি জানি কোন দিনকার গর্দান নাই, এই ভয়ে মুখ খুলতেও পারে না। রাজার এমন মতিগতি হলে রাজ্যের প্রজারা আর কোথায় যাবে ভাই? এসব বলে আর কি হবে, আমরা সাধারণ প্রজা, তা রাজা আদেশ করবেন মাথা পেতে নিতে হবে। সেই ভাই, এই জন্য চুপ থেকে সব দেখা ছাড়া আর কিছু করার নেই। কই রানী কোথায়? কে কোথায় আছো? রানীকে এক্ষুনি ডেকে পাঠাও। জি বলুন, হঠাৎ আমায় 7 সকালে ডেকে পাঠিয়েছেন যে? শোনো রানী, তোমাকে বিবাহের অনেক দিন হয়ে গেল, কিন্তু আজ অবধি তুমি একটা পুত্র সন্তান জন্ম দিতে পারলে না। পুত্র সন্তান হওয়া তো উপরওয়ালার হাত মহারাজ, এখানে আমি কি করতে পারি? আমার মুখের উপর কথা বলার সাহস তোমায় কে দিয়েছে? মাফ করবেন মহারাজ, কিন্তু আমি তো সত্যি কথাই বলেছি। আমাকে সত্যি মিথ্যা শেখাতে এসো না। তুমি আমাকে পুত্র সন্তান দিতে ব্যর্থ হয়েছো। কিন্তু আমাদের ঘর আলো করে এক কন্যা সন্তান রয়েছে মহারাজ, সে কি যথেষ্ট নয়? আমি ওই কন্যা সন্তানকে দু চোখে দেখতে পারি না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাদের আজই বনবাসে পাঠাবো। এত বড় কঠিন সিদ্ধান্ত নেবেন না মহারাজ, আপনার কাছে হাত জোড় করছি, এমন নিষ্ঠুর হবেন না আপনি। আমি যা বলছি সেটাই শিরোধার্য। এই সেনাপতি, কে কোথায় আছো? আমি আদেশ দিচ্ছি, এক্ষুনি এই রানীকে সহ রাজকন্যাকে বনবাসে পাঠিয়ে দাও। হাত জোড় করছি মহারাজ, এমন করবেন না। আমার ছোট মেয়েটাকে নিয়ে এখন আমি কোথায় যাব? আমি কিভাবে থাকবো? তোমার সঙ্গে আমার আর এক মুহূর্ত কথা বলার সময় নেই। আমি আর দুটি কথা শুনতে চাই না। আহ মা, আমি যে আর হাঁটতে পারছি না গো, আমার পা প্রচন্ড ব্যথা করছে। কি করবি মা, আমাদের ভাগ্যটাই এমন। রাজা একবারও ভাবলো না আমাদের কথা। বাবা কেন এমন করলো মা? বাবা কি আমায় একটুও ভালোবাসে না? ভালোবাসলে কি আর এমন বনবাসে পাঠাতো রে মা? তুই কন্যা না হয়ে পুত্র হলে রাজার প্রিয় হতি। আমি মেয়ে হওয়ায় বাবা আমায় এত অবহেলা করলো। মেয়ে হওয়া কি তবে পাপ মা?
সবই উপরওয়ালার সৃষ্টি রে মা, কিন্তু রাজার যে সেই দেখার চোখ নেই। আর কত হাঁটতে হবে গো মা? আমার বড্ড তৃষ্ণা পেয়েছে যে। দাঁড়া তো, একটু দাঁড়া। ওই তো সামনে একটা নদীর ঘাট দেখা যাচ্ছে। চল ওখানে গিয়ে একটু জল খেয়ে নি। মা, মা দেখো না, ওখানে একটা বড় আম গাছ, আর তার পাশে কি সুন্দর বাগান। আমরা না হয় এই নদীর পাড়ে একটা ঘোর করি, কি বলো? এই তো তুই ঠিকই বলেছিস রে মা, এখানেই আমরা একটা কুঠুরি করে থাকবো। দুই মা মেয়েটি এভাবেই দিন পার হয়ে যাবে। হ্যাঁ গো মা, শুনেছি নদীতে নাকি বড় বড় মাছ পাওয়া যায়, আর বনে নাকি নানান ফলমূল হয়। তা অবশ্য ঠিক, আস্তে ধীরে সব খুঁজে বের করতে হবে। চল আগে নদীর কাছে যাই। রাজামশাই, আমায় ক্ষমা করুন, অনেক চেষ্টা করেও খাজনার টাকা জোগাড় করতে পারিনি। তো আমি কি করব? যেখান থেকে পারিস খাজনা পরিশোধ কর, নইলে চাবুক খা। মহারাজ, এমন কঠিন হবেন না, আমাদের প্রতি একটু সদয় হন। আমি এত কিছু শুনতে চাই না, যা বলেছি তার রদ হবে না। আপনি এমন নিষ্ঠুর হলে বউ বাচ্চা নিয়ে এবার যে মরতে হবে মহারাজ। কে? আমি নিষ্ঠুর? আমাকে নিষ্ঠুর বলা স্পর্ধা কই পেলি? এই সেনাপতি, এই বেটাকে এক্ষুনি কারাগারে নিক্ষেপ করো। জোর হাত করছি মহারাজ, আমায় আমায় ক্ষমা করুন মহারাজ, ক্ষমা করুন। এবার কারাগারে বসে জোড়হাত করে থাক, আমার মুখের উপর কথা বলা। মা, ও মা, শুনছো? আমি একটু নদীর ঘাটে স্নান করতে গেলাম গো। দেখে শুনে স্নান করিস মা, এই নদীতে নাকি বড় কুমির রয়েছে, আবার কখন কি হয়ে যায় বলা যায় না। তুমি এত ভয় করো না মা, তাছাড়া আমি হলাম রাজকন্যা, আমার কি আর নদীর কুমির কিছু করতে পারে? তা বেশ, যা তাহলে, আসার সময় কলসি দিয়ে জল নিয়ে আসিস। ও মা গো, পায়ে কি লাগলো গো? ইস, দেখি তো কি এটা। ও মা, এ তো দেখি রূপার প্রদীপ, ভারী সুন্দর দেখতে। যাই গিয়ে মাকে দেখাই গিয়ে। ও মা গো, এ আবার কে গো? আমায় ভয় পাবেন না, আমি আজ 2000 বছর এই প্রদীপে আটকে আছি। আজ থেকে আপনি আমার মালিক। তো ওই প্রদীপে তুমি কিভাবে আটকে ছিলে? সে অনেক কথা, সেগুলো পরে বলবো। তার আগে আপনি আমায় 3টি ইচ্ছের কথা বলুন। না না, আমার এখন কোনো ইচ্ছে নেই। আর তুমি যে ভয়ঙ্কর দেখতে, আমি খুব ভয় পাচ্ছি গো। একদম ভয় পাবেন না মালিক, আজ থেকে যে কোনো প্রয়োজনে আপনি আমার স্মরণ করতে পারেন। তাই নাকি গো? তবে আমি যখন ডাকবো তখনই তুমি হাজির হও। যথা আজ্ঞা। আমি তবে আবার প্রদীপে ঢুকে পড়ছি। হায় হায় রে, ক্ষেত যে পুরো শুকিয়ে কাঠ হয়ে গেছে, এত কষ্টের ফসল সব শেষ হয়ে গেল রে। পুরো রাজ্যে আজ কতদিন হলো কোনো বৃষ্টি নেই, না জানি এবার কি দুর্ভোগ আছে। কি জানি বাপু, এ কোন ভীষণ বিপদ এসে হাজির হলো। এমনি রাজার খাজনা দিতে পারিনি, তার উপর আবার এমন খরা। এবার তো না খেয়ে থাকতে হবে। এমন খরা চলতে থাকলে তো এ রাজ্য শেষ হয়ে যাবে গো। উপরওয়ালাই জানে ভবিষ্যতে কি লেখা আছে। শুনছি এমন গরম আর খরায় চারিদিকে নানান অসুখ বিসুখে সবাই দিশে হারা। আমরা খেতেই পাচ্ছি না,
তার মধ্যে এমন খরা হলে কিভাবে চলবে? এসব চিন্তা করে কি হবে ভাই, কপালে যা আছে তাই হবে। হা হুতাশ ছাড়া আমরা আর কি করতেই বা পারি বলো? এত সমস্যাতেও রাজার মন গলে না। এ কেমন রাজ্যে বাস করছি! মহারাজ, মহারাজ! কি ব্যাপার মন্ত্রী, তোমায় যে বেশ চিন্তিত দেখাচ্ছে, বলো কি বলবে? ভীষণ খরায় রাজ্যে কোথাও কোনো ফসল হয়নি। এদিকে রাজভাণ্ডারও কোনো খাদ্য নেই। রাজ্য জুড়ে মানুষের হাহাকার উঠেছে। আমি এই মুহূর্তে কি বা করতে পারি মন্ত্রী, তুমি বলো। আপনি এখন এই রাজ্যের সব প্রজার ভরসা, রাজামশাই। আপনি মুখ তুলে না থাকালে সবাই না খেয়ে মারা পড়বে। আমায় একটা সৎ পরামর্শ দাও দেখি মন্ত্রী। আপনি আপাতত খাজনা আদায় বন্ধ না করলে এই সমস্যা আরো বাড়বে। এই মুহূর্তে তো তেমন কোনো পথও দেখি না। তাছাড়া রাজ্যে নানা রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সবাই শুধু হায় হায় করছে। এ তো ভীষণ বিপদ। না জানি এ রাজ্যের ভবিষ্যতে কি লেখা আছে। সেটা ভেবেই তো আমি ছুটে এলাম আপনার কাছে। এবার আপনি যদি নমনীয় না হন, রাজ্য ঘোর অন্ধকারে পতিত হবে মহারাজ। মন্ত্রী, তবে তুমি কালক্ষেপণ না করে আজই রাজসভায় অধিবেশন আহ্বান করো। সেখানেই সবার আলোচনা করতে হবে। জো হুকুম মহারাজা। না, আজ বাবার কথা খুব মনে পড়ছে। দেখি তো প্রদীপের দৈত্যটাকে একবার স্মরণ করি। হুকুম করুন মালকিন, আপনার সেবক স্বয়ং হাজির। আজ আমার বাবার জন্য মনটা ভীষণ খারাপ লাগছে। তুমি কি আমার বাবার রাজ্যে আমায় একবার ঘুরিয়ে আনতে পারো? আপনার যেমন ইচ্ছা মালকিন, আমায় একটু সময় দিন। আসল মালকিন, এই যে মাদুর, এটাতে বসুন। এই মাদুরে বসে কি করব? আমি তো ঘুরে আসতে চাই আমার বাবার রাজ্যে। মাফ করবেন মালকিন, আপনি একবার চড়েই বসুন। তারপর এই মাদুর আপনাকে শূন্যে ভাসিয়ে আপনার বাবার রাজ্যে নিয়ে যাবে, আর তার পাশেই থাকবো আমি। ঠিক আছে, তবে তাই করো। মালকিন, আপনি কি কিছু দেখতে পাচ্ছেন? হ্যাঁ, আমি একই দেখছি। আমি এত রাতেও রাজ্য জুড়ে মানুষ শুধু হায় হায় করছে, রোগ ব্যাধিতে চিৎকার করছে। এমন রাজ্য তো এটি ছিল না। আর আমার বাবাকেও দেখছি বেশ চিন্তিত। মাফ করবেন মালকিন, আপনার বাবার অন্যায় শাসন দিন দিন বেড়ে যাওয়ায় আজ রাজ্যের এই অবস্থা। আজ আপনার বাবার খাদ্য আর ধনভাণ্ডার দুটি প্রায় শেষ হতে চলেছে। তাহলে এখন রাজ্যে কি হবে? আমার বাবা তো তবে রাজ্য হারাতে চলেছে। তুমি শীঘ্রই এটা সমাধান করো। জো হুকুম মালকিন। একই দেখছি, চোখের পলকে তো তুমি সব ভরিয়ে দিলে। এত তাড়াতাড়ি কিভাবে করলে তুমি? আপনার হুকুম পালনই আমার কর্তব্য মালকিন। মহারাজ, মহারাজ, সে এক অদ্ভুত ঘটনা ঘটে গেছে মহারাজ। কি অদ্ভুত ঘটনা মন্ত্রী? বলো তাড়াতাড়ি, বলে ফেলো। রাজপুরীর ফাঁকা খাদ্য আর ধন ভাণ্ডার রাতারাতি পরিপূর্ণ হয়ে আছে। এমন ঘটনা তো আগে কখনো দেখিনি মহারাজ। কি আবল তাবল বলছো মন্ত্রী? মনে হয় কাল সুরা পান করে তোমার নেশা কাটেনি, আজও তাই এমন ভুল বকছো। মোটেও এমনটা নয় মহারাজ, আমি স্বয়ং দেখে এলাম। আমি নিজেও এটা বিশ্বাস করতে পারছিলাম না মহারাজ। তবে কি এই বিপদে উপরওয়ালা এবার মুখ তুলে তাকালো? কিন্তু আমার মতো পাপীকে কি উপরওয়ালা এমন সাহায্য করবেন? সে পরে ভাবা যাবে মহারাজ।
কিন্তু এখন যদি এই খাদ্য আর অর্থগুলো রাজ্যের পীড়িত প্রজাদের না বেলাই, তবে আমাদের এই রাজ্যের বড় পতন আসন্ন। তাই করো মন্ত্রী, যত তাড়াতাড়ি পারো এসব পৌঁছানোর প্রস্তুতি নাও তুমি। আপনার হুকুম পালনে আমি সবসময় প্রস্তুত মহারাজ। রাজ্যের এমন বিপদের দিনে আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। আজ তো বেশ কয়েকদিন হলো, দেখি তো দৈত্যকে একবার জিজ্ঞেস করি রাজ্যের কি খবর এখন। হঠাৎ আমায় স্মরণ করায় আমি ধন্য মালকিন। বলুন, কিভাবে আপনার সেবক আপনাকে সাহায্য করতে পারে? আজ তো বেশ কদিন হলো বাবার রাজ্যের খাদ্যের অভাব আর রোগবেদের আক্রমণের দুর্দশা দেখছিলাম। সে রাজ্যের এখনো কি সব তেমনই আছে নাকি ঠিক হয়েছে তা একবার দেখতে ইচ্ছে করছে। আপনার আদেশ শিরোধার্য মালকিন। এই যে মাদুর। আপনি বসে পড়ুন। আমায় এবার সোজা একবার রাজপুরীতে নিয়ে যাও। আমি দেখতে চাই তাদের সে ভাণ্ডার কি এখনো ভরা নাকি খালি। এই তো মালকিন, আমরা তো আপনার বাবার রাজপুরীর ওপরেই ভাসছি। দেখুন সবকিছু। এ তো দেখছি আবার বাবার খাদ্য ভাণ্ডার ফাঁকা হয়েছে। তবে তো বাবা আবার বিপদে পড়বে। এবার রাজ্যে খরায় কারো ফসল হয়নি, তাই রাজভাণ্ডারী প্রজাদের বেঁচে থাকার শেষ সম্বল। দৈত্য, তবে এখন আমাদের কি করা উচিত হবে? মালকিন, এখন তো দিনের বেলা। এই সময় আমার তেমন কিছু করার নেই, কারণ লোকালয়ে মানুষ আমায় দেখে ফেললে আমার সব শক্তি নষ্ট হয়ে যাবে। তবে কি আজ রাতে আবার আসবো? আজ্ঞে মালকিন, আজ গভীর রাতে এসে রাজার অপূর্ণ খাদ্য ভাণ্ডার আবার পরিপূর্ণ করে রেখে যাব। এখন তবে আমরা বাড়ি ফিরি, আর অবশ্যই রাতে এসে রাজ্যের খাদ্য ভাণ্ডার ভরে রাখতে হবে। আপনি যেমনটা বলবেন মালকিন। এই যে, আমি একটা সমস্যা থেকে আর এক সমস্যায় পড়তেই আছি, কিন্তু বারবার আমার এই সমস্যায় কে এমন সাহায্য করছে এ তো আমার মাথায় ঢুকছে না। খালি ধন আর খাদ্য ভাণ্ডার হঠাৎ পরিপূর্ণ হলো, কে এমন করছে এটা আমায় দেখতেই হবে। মালকিন, আপনি এখানে আপাতত দাঁড়ান, আমি ততক্ষণ রাজ খাদ্য ভাণ্ডার পূর্ণ করি। ঠিক আছে, আমি এখানে দাঁড়িয়ে আছি, তুমি তোমার কাজ করো। মালকিন, আমি আসার আগে আপনি এখান থেকে নড়বেন না। ঠিক আছে, আমি সেটাই করব। কি? আরে, খাদ্য ভাণ্ডারে দেখছি এক এক করে বস্তা ঢুকছে, কিন্তু কিন্তু কে এসব করছে আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। আর পাশে ওটা ঘুমটা মাথায় কে দাঁড়িয়ে? এই, কে তুমি? দেখি তোমার পরিচয় দাও আমায়। আমায় ছাড়ুন, আমি চলে যেতে চাই। কে 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 তুমি? এ কি রাজকন্যা, তুমি এখানে? হ্যাঁ বাবা, আমি তোমার রাজকন্যা। কিন্তু এত রাতে তুমি এখানে কি করছিলে মা? বাবা, আমাদের বনবাসে পাঠিয়ে তো তুমি কোনো খবর নিতে না, কিন্তু তোমার মেয়ে ঠিকই তোমার খবর নিত। আর তাই তো জানতে পারি তুমি রাজ্য আর প্রজাদের সমস্যা নিয়ে বেশ বিপদে আছো। হ্যাঁ রে মা, আমি ভীষণ বিপদে পড়েছি। এমন ঘোর বিপদে আমি কখনো পড়িনি।
চিন্তা নেই বাবা, তোমার এই রাজকন্যা থাকতে তোমার আর সমস্যায় পড়তে হবে না। আমি বড্ড অন্যায় করেছি রে মা। একটা পুত্র সন্তানের জন্য আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। এই জন্য তোকে আর রানীকে বনবাসে দি। আমায় ক্ষমা কর মা। ছি বাবা, নিজের মেয়ের কাছে কি কেউ ক্ষমা চায়? এমনটা বলো না বাবা। আমি এতদিন ক্ষমতার অহংকারে অন্ধ ছিলাম। আমি তোর মা আর তোর সঙ্গে বেশ অন্যায় করেছি। আমি তোর মা আর তোকে আবার ফিরিয়ে এনে সেই পাপ ঘোচাতে চাই। এমন কথা শুনলে তো মা ভীষণ খুশি হবে। আমরা তবে আবার রাজপুরীতে ফিরবো, তাই না? হ্যাঁ রাজকন্যা, তোরাই তো আমার সব। এই কে কোথায় আছিস? রাজপুরী ভালো করে সাজা। আগামীকাল আমার রানী আর রাজকন্যাকে মহা ধুমধামে বাড়িতে ফিরিয়ে আনবো। আর এই উপলক্ষে রাজ্যের সবার জন্য ভোজনের ব্যবস্থা করো। রানী, এদিকে এসো, তোমায় একটু জড়িয়ে ধরি। তোমায় কতদিন ধরে আমি নিষ্ঠুর শাস্তি দিয়েছি, আমায় ক্ষমা করো রানী। না না মহারাজ, আপনি এই কথা বলবেন না। কারণ আপনি আমার বিবাহিত স্বামী। স্বামী ছাড়া মেয়েদের যে কোনো গতি নেই। কিন্তু আমি তো তোমাদের এতদিন সীনাহিত কষ্ট দিয়েছি। সে হয়তো আপনার বোঝার ভুল, কিন্তু আজ তো আপনি ঠিকই আমাদের রাজপুরীতে ফিরিয়ে আনলেন। রাজকন্যা, তুমি এদিকে এসো। আজ আমরা একসঙ্গে দাঁড়িয়ে এ রাজ্যের প্রজার উদ্দেশ্যে কিছু বলতে চাই। হ্যাঁ বাবা, এ রাজ্যের সব প্রজা তোমার উপর চেয়ে আছে। তাই এমন একটি বার্তা দাও যাতে রাজ্যে যেন আবার আনন্দ আর সুখ ফিরে আসে। আমার প্রিয় রাজ্যবাসী, আমরা এতদিনের রাজ্য পরিচালনায় আমি আপনাদের সঙ্গে অত্যন্ত অন্যায় করেছি। কিন্তু পরে হলেও আমার বিবেক আমায় তাড়না দিয়েছে। তাই আজ থেকে আমার রানী আর রাজকন্যাকে সঙ্গে নিয়ে ঘোষণা করছি, এ রাজ্য সকল প্রজার অভিভাবক হয়ে আমি সবার পাশে থাকব। আর আমার এই অন্তচক্ষু খুলে দিয়েছে স্বয়ং রাজকন্যা, যার ফলে আমি আজ মহা অন্যায়ের পথকে পরিহার করলাম। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক।